অঞ্চল থেকে মানে মানুষজন ব্যবসা করতেছে, নৌকায় করে ব্যবসা করতেছে, স্টিমার লঞ্চ আসতো। এখন তো আর আপনার কোনো মানে জোয়ার ভাটা হয় না, আর এখন আসেও না, জোয়ার ভাটা চলে। আমরা কিন্তু এখন অবস্থান করেছি বাংলাদেশের একটি অতি পরিচিত নদ কপোতাক্ষ নদী। বাংলাদেশের খুলনা বিভাগের অন্তর্গত যশোর জেলার যে অংশটি পড়েছে আমরা কিন্তু সেই অংশে আছি এখন। সত্যি অসাধারণ, চারিদিকে বিভিন্ন গাছ। চাচা কেমন আছেন? সুন্দর কিন্তু জায়গা, অনেক সুন্দর, অনেক সুন্দর প্রকৃতিক। আসলে দেখো সারি সারি তাল গাছ। আসলে এই তাল গাছটির কথা, তাল গাছটি দেখে আমার নওগাঁ জেলার যে নিয়ামতপুরে টানা 4 কিলোমিটার রাস্তার দুই ধারে দিয়ে তাল গাছ লাগানো, সেই তাল গাছের কথা মনে পড়ে যাচ্ছে। আসলে অসাধারণ জায়গা, না বললেই নয়। এটা অনেক ভালো লাগছে। আজকে আমরা যেখানে হাজির হয়েছি এই জায়গাটা হলো কপোতাক্ষ নদের ধার। বাংলাদেশের যশোর অংশে যে অংশটি পড়েছে আমরা ঠিক সেই অংশে দাঁড়িয়ে আছি। এই আপনারা দেখতে পাচ্ছেন নদের ধারে। আসলে যশোর কিন্তু খেজুর গুড়ের জন্য বিখ্যাত, খেজুর রসের জন্য বিখ্যাত, কারণ যশোরে পর্যাপ্ত খেজুর গাছ আছে এজন্য। আর আমার ছোট ভাই রাকিব সবসময় সাথে থাকে, যেখানে যাই সব মিলিয়ে জায়গাটা অসাধারণ, অনেক ভালো লাগছে জায়গাটা। ভালো আছেন কাকা? আচ্ছা, আমরা একটু আপনার আপনার বাসা কি এখানে? হ্যাঁ। এই গ্রামের নাম কি? এটা ভরতপুর। আপনার বাসা ভরতপুরে। আমি আসলে চাচা আপনার কাছে যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি, এই যে কপোতাক্ষ নদ, মানে এই নদ, আপনার তো অনেক পুরনো মানুষ, অনেক বয়স আপনাদের, তো এই নদের আসলে উৎপত্তি মানে কেমন বয়স হতে পারে এই নদের? এবারে কেমন বয়স হতে পারে এই কপোতাক্ষ নদের বয়স? নদীর বয়স তো আছে তার কাছে দাদার আমল তো বললি তো 200 বছর। 200 বছর। তো এই মানে এই যে কপোতাক্ষ নদ 200 বছর, মানে আপনি বলতেছেন 200 বছর, হয়তো অনেক এর চেয়ে বেশি অনেক বয়স হতে পারে। তো এক সময় তো আমরা মানে আমাদের বেশি বয়স আমরা আমি দেখি যে যেরকম নদী আমাদের ডিমটা ওই রাখছে ওখানে পারতেছে, মানে এক সময় তাহলে এই নদ আরো অনেক দৈর্ঘ্য ছিল, অনেক বড় ছিল। এখন দেখা যাচ্ছে ঘর বাড়ি হয়ে গেছে। মানে এই যে একটা রাস্তা নেই, এই রাস্তা দিয়ে এবার সব মানে রাস্তা আছে অনেক বড় ছিল। তা আপনি মানে এই যে রাস্তা ওর ওই পাশে সব জলা খাচ্ছে। আচ্ছা, আস্তে 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 সব এক সময় তো শুনেছি এই কপোতাক্ষ নদে নাকি আপনার ওই দক্ষিণ থেকে মানে বিভিন্ন অঞ্চল থেকে মানে মানুষজন ব্যবসা করতেছে, নৌকায় করে ব্যবসা করতেছে, স্টিমার লঞ্চ আসতো। এখন তো আর আপনার কোনো মানে জোয়ার ভাটা হয় না, আর এখন আসেও না, জোয়ার ভাটা চলে। কিছুদিন বন্ধ হয়ে গেল, ওই যে ফারাক্কা বন্ধ করে দিল, সেই এখন বন্ধ হয়ে গেছে। কিন্তু জোয়ার বন্ধ হয়ে গেল, তারপরে আবার কিছুদিন পরে এই নদী এখানে আসলে এখনকার জায়গা না আবার জোয়ার। আচ্ছা, এই নদের মধ্যে কি কি মাছ পাওয়া যায় কপোতাক্ষ নদে? সব মাছ পাওয়া, সব রকম মাছ পাওয়া যায়। ইলিশ মাছও পাওয়া যায়। ইলিশ মাছ, এই মানে এই মাছ তো মানে সুস্বাদু, আমরা শুনেছি। আসলে নদী এই কপোতাক্ষ নদী আমাদের বাসা হচ্ছে আপনার মনিরামপুরের শেষ অঞ্চলে। আমরা আইসি মূলত, আমরা তো খবর জানি না, আসলে দেখতে আসলাম যে শুনেছি এই এলাকাটা দেখে দেখতে সুন্দর, কিন্তু আসলে এসে যেটা দেখতেছি মানুষের তো কিছুদিন আগে যে বন্যা হলো আর যে বৃষ্টি হলো, এই বৃষ্টিতে তো ফসলের অনেক ক্ষতি হয়েছে। এবার তো কম, আগে 14 বছর এই পাশ ডুবেছি, 14 বছর ডুবেছিল, এখন অনেক কম আছে। হ্যাঁ পরে করে আবার ওই নদীটা আবার। আপনাদের কোনো জমি ছিল এই মানে? হ্যাঁ আস না, ও সব ওই নাকান দইছি আর সব ফেলেন, আর ওই নদীর কোল দিকে এরকম। আমরা সেটাই আসলে একটু শুনতে চাচ্ছিলাম। তো আপনার এই যে মানে এই যে কপোতাক্ষ নদী আপনারা মানে যে কি মানে সরাসরি দেখেছেন, জাহাজ স্টিমার যখন লঞ্চ স্টিমার তখন চলতো, এটাকে দেখেছেন? আপনারাও তো দেখেছেন। এটা মানে কত বছর আগে বন্ধ হয়ে গেছে?
মানে বয়স আমরা পাশে করে যখন দেখেছি তখন তো শেষ, যুদ্ধের আগে না যুদ্ধের পরে? যুদ্ধের আগে। যুদ্ধের আগে। যুদ্ধের আগে তো সে দিনটির কথা। ও আচ্ছা, আপনার আপনার বয়স কেমন হবে চাচা? 70 পার হয়ে গেছে। 70 পার হয়ে গেছে। বাজে ওই ধারিকে খোলাই দিবি, তাই তোমরা এই দেখিবা। হ্যাঁ আমরা এই দেখি বেড়াচ্ছি আসলে। কিরা নদী তো সেভাবে খনন করিনি, খালি যা আমাদের কিন্তু ওদিকখানে শো করছিল। হ্যাঁ, আর ও দেখি ভালো কাটিনি, ওই কোনো রঙ গোলাই যায়। এখানে যে মাছ মারতেছে, ওই যে লোকটা মাছ পায় ভালো এখানে, ওই যে ডোঙায় করে প্রচুর মাছ সব পাই, এখন একটু কমে গেছে। কয়েকদিন আগে হয়েছে মাছ বিশাল, খালি এইবার জাল ফাইতে তো পাবদা হয়তো 3 কেজি 4 কেজি। মানে সব ঘের ভেড়ি ভেসে যে। হ্যাঁ, মানে ঘের বেড়ি ভেসে যাওয়ার কারণে মাছগুলো আর দেখা যাচ্ছে এই পানি আবার এর মধ্যে ঢুকিস তো, ওই যে মার্গাইন ভাঙি যায় খুবই দেখা ওরা, হুম। ওই অমনি ঢুকি তখন। আচ্ছা, আর ও তো সবক দিয়ে মাছ মারতে দেখতে বসে পড়ি, তার একটু গজাল শৈল এগুলো মনে হয় সম্ভবত। গজাল শোল, সোনা। আর এই যে আপনার শাপলা ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, সকালবেলা হলে বেশি সুন্দর লাগে। সকালবেলা হয়তো শাপলা সকালবেলা আজকে চিনি নিয়ে গেছে নৌকো, এই সব ও ছেলে ফিরে এসে চিনি নিয়ে গেছে, সময় গেছে এই ছোটো ছোটো ছেলে, ওরা আসছে সব ওটাই না গেল। আর এখানে মনে হয় অতিরিক্ত ছাগল চাষ করে মনে হচ্ছে। ছাগল দাম কোনো জায়গায় জায়গা নেই, সব বোলানো তো, ওই খালি রাস্তা দিনে এই রাস্তা নিয়ে 10টা 15টা করে ছাগল এক একজনের এরকম মনে হয়। যেহেতু খায় সব বাইরে যাচ্ছে, আমি কেবল নিয়ে আসলাম। আপনার কয়টা আছে ছাগল? 7টা আছে। 7টা। আঙ্কেলের দেখতেছি অনেক ছাগল। এর 10-15টা ছিল, কিছু বেশি যাবে, 10টা আছে না। ছাগল চাষ করা ভালো। এই যে মানে মাঠ মনে খাওয়াই তো, কিন্তু এই মাঠে এখন পানি উঠে যাওয়ার কারণে মানে এই সব বেড়ের উপর দিয়ে। আমার ওই পাটটা ছিল, যে পাট তো খাতে পারিনি, সব পানি থেকে দিয়ে। এই যে পাট ধান তো আমি দেখলাম ওইখানে যে তরকারি গুলো লাগায় সব তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তরকারির অনেক ক্ষতি হয়েছে, তরকারির অনেক ক্ষতি হয়ে গেছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? অনেক ছাগল তো আপনার, তো অনেক ছাগল মনে হচ্ছে। হ্যাঁ, ভালো আছেন আপনি? হ্যাঁ। চাচা আমরা আসলাম এই মানে কবতক্ষ নদ দেখতে আসলাম, কথা তোমার একটু দেখতে ভিডিও করতে সবার আসলাম। কইতাম। তাই আপনার কবতক্ষ নদ আমি একটা দরখাস্ত দিই। কেমন বয়স এই নদের? মাঠে পান 200-300 বছর হবে, বলতে পারবো। অনেক বয়স তো তাহলে। মানে লোক মুখে শুনেছি যে কবতক্ষ নদে একসময় নাকি লঞ্চ মানে স্টিমার, তারপরে ট্রলার এইসব চলতো, সেগুলো তো যুদ্ধের আগে। কোন যুগে এসেছে ওই আল্লাহ পাকি জানে, মানুষে বলতে পারবে না। তো এখন তো দেখতেছি নদ আসলে অনেক ছোট হয়ে গেছে, আগে তো অনেক বড় ছিল, এখন অনেক ছোট হয়ে গেছে তো দেখতেছি। বড় এখনো বোধহয় ওই 60 ফুটের বেশি আছে। 60 ফুট। যাক, জায়গাটা অনেক সুন্দর, কিন্তু পানি উঠে আরো। কিন্তু আসলে একটা জিনিস দেখে খারাপ লাগতেছে, এই যে মানে অতিরিক্ত বর্ষা এবং এই বন্যার কারণে মানুষের ফসল অনেক ক্ষতি হয়ে গেছে। 160 ফুট একসময় 160 ফুট ছিল। আচ্ছা, এর মানে জমি রাখি আসলে দেখবা এই যে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, ওই যে আলু ক্ষেত, তারপরে এই যে হলদি দেখলাম, পটল দেখলাম, কলা, মানে ধান থেকে শুরু করে প্রত্যেকটা ফসলের আসলে মানুষের ক্ষতি হয়েছে। আমার সিম বেগুন পটল আলু তাল গাছ ওতে পটল লাগাই না, পটলের সারা ঘাস। গেলে আমি আলু লাগাই দিলাম, আমার ধান আর হলদি। আর এই ক্ষয়ক্ষতি হওয়ার এই যে ক্ষয়ক্ষতি হওয়ার যত কারণ, তার মধ্যে একটা কারণ আছে, এই যে কিছু এলাকার লোভী ব্যক্তি থাকে, এরা ওই যে অসাধু লোক, এরা যে মানে অপরিকল্পিত ঘের ভেড়ি তৈরি করে। এই ঘের ভেড়ি বানানোর কারণে সরকার কোনো কাজ হয়, কিউনের কাজ দিয়ে না, তারপরে এসিডেন্টের কাজ দিলাম। সঠিকভাবে যদি ঘের ভেড়িটা করতো, পানি যদি বেরোনোর জায়গা থাকতো, তাহলে কিন্তু মানুষের তো ক্ষতি হতো না। ওই অমনি কন কন করে যদি পানি বারুদ পড়তো, আমাদের মাঠে ক্ষতি হতো না। পানি বেরোনোর জায়গা নেই, কারণ আপনার যে জায়গায় ঘের ভেড়ি দেওয়া যাবে না। জানি উল্টো পাল্টাই, সরকার উল্টো পাল্টাই যাচ্ছ, এখন কি হবে।